পশ্চিমবাংলায় মহিলা ভোট বরাবরই একটা ফ্যাক্টর। এখানে এখন জাতপাতের ভোট হয়েছে, হিন্দু ভোট, মুসলিম ভোট, দলিত ভোট, নমশূদ্র ভোট, মতুয়া ভোট, রাজবংশী ভোট, এরকম নানা ভোটের কথা ইদানিং শোনা যাচ্ছে গত 10 বছর ধরে। কিন্তু তার আগে এখানে ভোটটা মোটামুটি দুটো ভাগ ছিল, মহিলাদের ভোট আর পুরুষদের ভোট। মহিলাদের ভোট যেদিকে বেশি ঢলে পড়ে তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে আসতেন, আর যাদের একটু কম ভোট পড়তো মহিলাদের, তারা কিন্তু পিছিয়ে থাকতেন। এটা আমরা দেখে এসেছি। মহিলা ভোট পশ্চিমবাংলায় অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী এখন প্রায় 49.2%, অর্থাৎ প্রায় 49.2% ভোট মহিলাদের। অর্থাৎ মহিলাদের ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর, এবং মহিলা প্রার্থীরাও কিন্তু বড় ফ্যাক্টর বিভিন্ন জায়গায়। মহিলারা আমাদের সমাজে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাচ্ছেন, এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মহিলাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে। এটা সমাজের পক্ষে অত্যন্ত শুভ। আজকে আমরা একটা অন্য ধরনের সমীক্ষার কথা বলবো, যে সমীক্ষায় আমরা আপনাদেরকে দেখাবো পশ্চিমবাংলায় মহিলা ভোটার এবং মহিলা ভোট প্রার্থীদের গুরুত্ব কতটা। আজকের ভোটের হাওয়ায় দেখবো আমরা সে কথাই। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন এনকি ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আজকে আমাদের একটা জিনিস অনুষ্ঠানটা করতে এই কারণে ভালো লাগছে যে আজকেই আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যখন সমস্ত রাজনৈতিক দল মহিলাদের মানে ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলা সশক্তিকরণের দিকে এগোতে চাইছে। সমস্ত রাজনৈতিক দল করুক না করুক, কমসে কম মুখে তো কেউ কেউ বলছে। এটা ভালো লক্ষণ। ভারতবর্ষে মহিলাদের ভোটাধিকার একটা ঐতিহাসিক দিন ছিল, কারণ বহু দেশে এখনো মহিলাদের ভোটাধিকারই নেই, বহু অনুন্নত দেশে। ভারতবর্ষ সেই দেশের মধ্যে পড়ে না। ভারতবর্ষের মহিলাদেরও সমান অধিকার আছে পুরুষদের মতন ভোট দেবার, ভোটে দাঁড়াবার। আমরা দেখেছি যে মহিলারা যখন প্রশাসনের বিভিন্ন জায়গায় বসেন, সেখানে অন্তত দুর্নীতিটা কম হয়। এটা কিন্তু একটা পরীক্ষামূলকভাবে আপনি দেখুন, একদম পুরনো সময় থেকে দেখতে থাকুন, মহিলারা দুর্নীতির সাথে যুক্ত কম, এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। তুলনায় পুরুষেরা দুর্নীতির সাথে যুক্ত বেশি হতে পারেন। আপনারা আমাকে ফেমিনিস্ট বলতে পারেন, কিন্তু বাস্তবটাকে তো অস্বীকার করা যাবে না। মহিলাদের সশক্তিকরণ নিয়ে, মহিলা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে সকলেই সরব, কিন্তু বাস্তবে তারা কে কতটা মহিলাদের বিকাশ চান, মহিলাদের উন্নয়ন চান, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। কারণ আমাদের দেশের মহিলাদেরকে এখনো কিন্তু বেশ কিছু জায়গায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলা হয়, ভাবা হয়। আমরা লক্ষ্য করি যে রাস্তাঘাটে কোনো মহিলা যদি সিগারেট খান, সেটা দণ্ডনীয়, মানে একটা বিরাট অপরাধ, কিন্তু পুরুষ খেলে সেটা অপরাধ হয় না। এরকম কিন্তু দৃষ্টিভঙ্গি আজও আমাদের আছে অনেকের। আমরা কখনোই পুরুষ আর মহিলাকে এক ভেবে উঠতে পারিনি, কারণ আমাদের শিক্ষা, আমাদেরকে যা শেখানো হয়েছে তাই। যখন শিশু ছোট থাকে তখন মহিলা মানে মানে বাচ্চা যদি মেয়ে হয় তখন তাকে যা শিক্ষা দেওয়া হয়, যখন ছেলে হয় তখন তাকে একই শিক্ষায় শিক্ষিত করা হয় না। মেয়েদেরকে শেখানো হয় গুড টাচ, ব্যাড টাচ, ছেলেদেরকে ওটা শেখানো হয় না। এরকম অনেক ব্যাপার আছে যে ধীরে ধীরে মহিলাদের মনে একটা দৃঢ় বিশ্বাস বাড়ির লোকেরাই জন্মিয়ে দেয় যে তুমি মেয়ে, তুমি রিজু, তুমি নরম, তুমি উচ্চস্বরে কথা বলবে না, তুমি জোরে হাসবে না, তুমি সন্ধে হলে বাড়ি ফিরে আসবে। পুরুষের ক্ষেত্রে এসব নিয়ম কানুন নেই। অর্থাৎ পুরুষ একটা স্টেপ এগিয়ে তারা স্বাধীনতা ভোগ করে, সমাজের স্বাধীনতা। কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেই স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে অনেক অনেক বাধা নিষেধ আছে। আমরা মুখে যতই প্রগতিশীলতার কথা বলি না কেন, আজও মহিলাদের আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়। এটা যে শুধু পুরুষদের দোষ বা পুরুষতন্ত্রের দোষ তা নয়, কিন্তু মহিলাদেরও দোষ বেশি। কারণ মহিলা একটা বাচ্চা যখন জন্মায় তখন সে মায়ের ছত্রছায়ায় বড় হয়, তাই মাকে শিক্ষিত হতে হয়।
মাকে আধুনিক মনস্ক হতে হয়। পোশাক আশাকে আধুনিকতা আসলেই কিন্তু আধুনিক হওয়া যায় না। পোশাক আশাক দিয়ে স্মার্টনেস বোঝা যায় না, তার মানসিকতা দিয়ে বোঝা যায়, তার চারিত্রিক দৃঢ়তা দিয়ে বোঝা যায়। সেটা কিন্তু আমাদের মায়েরা, মানে যারা ধরুন এখন এই প্রজন্মের মায়েদের কথা বলছি না, এর আগের প্রজন্মের মায়েদের মধ্যেও কিন্তু এই প্রবণতা ছিল যে তুমি মেয়ে, তুমি কিন্তু এসব বাড়াবাড়ি করবে না, ছেলে হলে এসব কোনো ব্যাপার নেই। তো এই পুরুষ মহিলার এই যে একটা তফাৎ গড়ে দেওয়া হয় বাড়ি থেকেই, তারপরে স্কুল থেকে, তারপর সমাজ থেকে, তারপর মেয়েটির বিয়ে হয়ে গেলে তার শ্বশুর বাড়ি থেকে, এইভাবে বারবার মেয়েদেরকে কিন্তু একটা মানে পিছিয়ে পড়া একটা মানব জাতির একটা অংশ হিসেবে আমরা দেখে এসেছি। আজ থেকে না, ভারতবর্ষে যখন থেকে মনুবাদের শুরু, তখন থেকেই কিন্তু মহিলাদেরকে এইভাবে করা হতো। আগে তো মহিলারা পর্দাশীল ছিলেন, এখনো বহু মুসলিম মহিলারা বোরখা পরে চলেন। আমি বোরখা পরাকে খারাপ বলছি না, সমর্থনও করছি না। যদি আমি পুরুষ নারীর অধিকার সমান সমান চাই, তাহলে আমি কেন আলাদা করে নিজেকে চিহ্নিতকরণ করব বোরখা পরে? এখানে আমার একটা প্রশ্ন আছে। অনেকেই খারাপভাবে নেবেন, কিন্তু বাস্তবটা মেনে নিতে হবে। যাই হোক, আমরা আজকে পুরুষ নারীর নিয়ে আলোচনা করতে বসিনি। আমরা আলোচনা করছি যে নারীদের পার্টিসিপেশন নির্বাচনে কতটা এবং কারা এই নারীদের ভোটটা বেশি পেতে চলেছে। অবভিয়াসলি পশ্চিমবাংলার ভোটের ক্ষেত্রে নারীরা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখবে, কারণ এই নারীদের সশক্তিকরণে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গোড়া থেকে জোর দিয়েছেন। সে কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, আর এখন লক্ষ্মীর ভাণ্ডার বলুন, এসব করে তিনি কিন্তু মহিলাদের হাতে কিছু অর্থ পৌঁছতে চাইছেন। আর দেখুন, আর্থিকভাবে যে স্বাধীন হবে, আর্থিকভাবে যে মানে নিজের পায়ে দাঁড়াবে, তার আর অন্যদিকে চিন্তা থাকে না। আপনি বলবেন এই 1,000-1,200 টাকা কি নিজের পায়ে দাঁড়ানো যায় না? যায় না, বাস্তব অর্থে যায় না। কিন্তু একেবারে শূন্য হওয়ার থেকে কিছুটা তো নিজের হাতে টাকা রইল। বাচ্চাকে যদি একটা চকলেটও কিনে দিতে হয়, একটা আইসক্রিম কিনে দিতে হয়, বাচ্চার জন্য যদি একটা ফ্রক আনতে হয়, কবে স্বামী এনে দেবেন, কবে স্বামী টাকা দেবেন, কবে তার ছেলে টাকা দেবেন, তার উপর নির্ভরশীল হতে হতো। এখন কিন্তু মহিলার হাতে, নিজের হাতে টাকা, তিনি ইচ্ছে মতন সংসারের জন্য খরচ করতে পারছেন। এটাই তো অনেক বড় ব্যাপার। মায়েদের হাতে যদি টাকা থাকে, তবে সে সংসারে কিন্তু টাকাটা সংসারের কাজেই লাগে। পুরুষের হাতে টাকা থাকলে আমরা বাইরে বেরোবো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবো, একটু চা খেলাম, নেশাদ্রব্য অনেকে গ্রহণ করেন, এসবগুলো হলো, টাকা শেষ হয়ে যায়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেটা হয় কম, কম, অনেক তুলনায় কম। তাই মহিলাদের হাতে টাকা যাওয়াটা খুব জরুরি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব যথাযথভাবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা কিন্তু নিয়ে এসেছেন। তার আগে কন্যাশ্রী দেখেছেন, মেয়েদের পড়াশুনো প্রায় বন্ধ হয়ে গেছিল, এখন কত মেয়েরা পড়াশুনো করছে। মাদ্রাসা থেকে বাচ্চা বাচ্চা মেয়েরা ভালো রেজাল্ট করে আসছে, গর্বের বিষয় আমাদের, আমরা গর্বিত হই। মা শিক্ষিত হলে তার সন্তানও শিক্ষিত হয়, এটা আমার কথা না, চিরাচরিত কথা। তাই মাকে শিক্ষিত করার জন্য কন্যাশ্রী, তারপরে একটা মেয়ে যখন তার পূর্ণ বয়স হচ্ছে, বিয়ের বয়স হচ্ছে, তখন তার বিয়ের জন্য মা বাবার দুশ্চিন্তা কাটাতে রূপশ্রী, এসব বিভিন্ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প নিয়ে কথা বলছি না, কথা বলছি মহিলারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে। কারণ হচ্ছে মহিলাদের প্রতি একটা টান থাকে। কারণ একমাত্র দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কোনো রাজ্যে কোনো মহিলা মুখ্যমন্ত্রী নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন চরিত্র যাকে কিন্তু শাসক দল রীতিমতো ভয় পায়, রীতিমতো ভয় পায় শাসক দল। কারণটা কি? তার মানে তার দলের অনেক লোক খারাপ কাজ করে থাকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো অ্যালিগেশন দিতে পারেনি। এতটাই স্বচ্ছতার ভাবমূর্তি। আর এরকম ভাবমূর্তির মানুষকে মহিলারা সমর্থন করবেন, এটাই স্বাভাবিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট গুণ, তিনি খুব সাধারণভাবে থাকেন, মানে একদম আর পাঁচটা বাড়িতে যেভাবে মহিলারা থাকেন, একদম দ্য গার্ল নেক্সট ডোর যেটাকে বলি আমরা, মানে পাশের বাড়ির মেয়েটার মতন। তার সেই মানে বৈভব নেই, দেখানোর ব্যাপারটা নেই, যেটা জয়ললিতার মধ্যে ছিল, যেটা শীলা দীক্ষিতের মধ্যে ছিল, যেটা অনেকটা আমরা দেখেছি প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে দেখতে পাই, সোনিয়া গান্ধীর মধ্যে দেখতে পাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই গ্ল্যামারটা আমরা দেখতে পাই না। তাকে দেখে মনে হয় তিনি আমাদের পাশের বাড়ির মহিলা। আর এখানেই মহিলা ভোটটা কিন্তু তিনি অনেকটাই টেনে নিয়েছেন, এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি দিয়ে। এইবার নির্বাচনে ভোটে দাঁড়ানোর সময় মহিলাদেরকে সুযোগ দেওয়া বিভিন্ন রাজনৈতিক দল তারা কার্পণ্য করে।
বিভিন্ন সময় মহিলাদেরকে তারা ভোটে সুযোগ দেয় না, নেতৃত্বে উঠে আসতে দেয় না। আপনি ভারতীয় জনতা পার্টির কথাই ধরুন না। আচ্ছা, ধরবেন কি? পরেই ধরবেন। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আমরা আলোচনা করছিলাম ভোটে মহিলাদের অংশগ্রহণ নিয়ে। দেখুন, রাজনীতিতে মহিলারা তুলনামূলকভাবে কম, ইদানিং একটু বেশি দেখা যাচ্ছে, তুলনামূলকভাবে বরাবরই কম। মহিলারা ঘর সংসার সামলে রাজনীতি করতে আসবেন, এটা খুব কম দেখা গিয়েছিল। কিছু প্রগতিশীল পরিবার ছিল, তারা নিশ্চয়ই বাড়ির মেয়েদের রাজনীতি করতে দিতেন, কিন্তু বহু মানে পরিবার ইচ্ছে থাকলেও মেয়েরা রাজনীতিতে যেতে পারতো না, শুধু পরিবারের কাজকর্ম দেখার জন্য। এটা বাস্তব সত্য। এবার ঘটনা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো মহিলাদেরকে মানে কতটা ব্যবহার করছে, নেতৃত্বে তুলে আনছে, সেটাও তো একটা প্রশ্ন। আপনি ভারতীয় জনতা পার্টির কথা বলছিলাম। ভারতীয় জনতা পার্টিতে মহিলারা কাজ করবেন কি? সেখানে তথাগত রায়ের মতন নেতা, মানে বিজেপি নেতা, তিনি নিজেই বলছেন যে এখানে কামিনী কাঞ্চনের ব্যবহার করা হয়, অর্থাৎ মহিলাদেরকে ব্যবহার করা হয়। ব্যবহারটা কি অর্থে বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেই রকম একটা দলে মহিলারা গিয়ে আত্মসম্মান বাঁচিয়ে কতটা দল করতে পারবে? সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এদের বিরুদ্ধে এই অভিযোগ নেই। তাদের দলে কোনো নেতা এ ধরনের অভিযোগ করেননি, এমনকি তাদের দল ছেড়ে চলে যাওয়া নেতারাও বলেননি এসব কথা। কিন্তু বিজেপির সম্বন্ধে এসব কথা শোনা যায়। তাই সুযোগ দেওয়া হয় না মহিলাদেরকে। আর তো এতগুলো রাজ্য, একটি রাজ্য বিজেপির রাজ্য প্রধান কোনো মহিলা নন, মানে এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বিশ্বের বৃহত্তম দল বলে দাবি করে বিজেপি, অথচ তাদের দলের নেতৃত্বে কোনো মহিলা সেভাবে নেই। এটা বড় দুঃখের ব্যাপার। পশ্চিমবঙ্গেও কিন্তু তাদের দলের মানে টপমোস্ট জায়গায় কোনো মহিলা নেই। যেটা যে সুবিধেগুলো শুভেন্দু অধিকারী ভোগ করেন রাজনৈতিক ক্ষেত্রে, সুকান্ত মজুমদার ভোগ করেন, এর আগে দিলীপ ঘোষ, রাহুল সিনহারা ভোগ করেছেন, কোনো মহিলাকে সেই সুযোগ দেওয়া হয় না। উল্টো দিকে তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বলা হয় তিনি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। বাকিরা সব ল্যাম্পপোস্ট হয়েই খুশি, তারা কেউ পোস্ট হতে চান না, তারা তাদের নেত্রীকে মেনে চলে। তফাৎটা এখানে। এইবারের নির্বাচনে বেশ কয়েকটি জায়গায় মহিলা প্রার্থী দিয়েছেন, আমরা বিভিন্ন দল দিয়েছে, তবে আমরা বিজেপি এবং তৃণমূল নিয়ে আলোচনা করব। বাকি দলগুলো রাজনৈতিক লড়াই সেভাবে নেই, তাই বাকি দলগুলো নিয়ে আলোচনা করছি না। দেখুন, মালদা দক্ষিণে ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড় করানো হয়েছে শ্রীরূপা চৌধুরীকে। গতবারও তিনি সেখান থেকে দাঁড়িয়েছিলেন। আপনারা মালদা দক্ষিণ আসনটা আপনারা দেখতে পাবেন মানে গ্রাফিক্সের মাধ্যমে। শ্রীরূপা চৌধুরী, মালদা দক্ষিণ আসন। শ্রীরূপা চৌধুরী এখানে দাঁড়িয়েছিলেন মালদা দক্ষিণ থেকে। তিনি এখানে পরাজিত হয়েছিলেন 8,222টি ভোটে। মালদা দক্ষিণ আসনে শ্রীরূপা চৌধুরী তিনি কিন্তু 8,222টি ভোটে পরাজিত হয়েছিলেন। এরপর আমরা চলে যাব সরাসরি হুগলি আসনে। হুগলি আসনে প্রার্থী ছিলেন লকেট চ্যাটার্জি। লকেট চ্যাটার্জি কিন্তু এখান থেকে জয়ী হয়েছিলেন। লকেট চ্যাটার্জির জয় হয়েছিল 73,363টি ভোটে। এইবার কিন্তু আবার লকেট চ্যাটার্জি এখান থেকে দাঁড়িয়েছেন। কি হবে আমরা জানি না, তবে লকেটের হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি যা দেখা যাচ্ছে, কারণ চারিদিকে গোষ্ঠী কোন্দলের জরাজীর্ণ হয়ে আছে এই হুগলি আসনটি। বিজেপির মধ্যে এত অন্তর্দ্বন্দ্ব এবং প্রার্থীকে নিয়ে এত ক্ষোভ, তার জেতাটা এবার খুব কঠিন হয়ে যাবে। আমরা চলে আসব পরবর্তী আসনে। পরবর্তী আসন বোলপুর। বোলপুরে এখানে প্রার্থী হয়েছেন প্রিয়া সাহা। বোলপুর আসনটি বরাবরই বিজেপির পক্ষে কঠিন আসন। এই আসনে গতবার বিজেপি প্রার্থী পরাজিত হয়েছিলেন 1,06,403টি ভোটে। 1,06,403টি ভোটে সেখানে প্রিয়া সাহাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তিনি জিতবেন না, এটা তো আমরা আগেও বলেছি সমীক্ষায়। তবে এমন কোনো মানে প্রার্থী যেখানে দেওয়া যেত, এমন কোনো জায়গায় প্রিয়া সাহাকে দেওয়া যেত যেখানে জয়ের সম্ভাবনা বেশি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রিয়া সাহাকে মানে
হাড়ি কাঠে চাপিয়ে দেওয়া হলো। আমরা চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন হচ্ছে বসিরহাট। বসিরহাটে এইবার কিন্তু চমক, প্রার্থী হয়েছেন রেখা পাত্র। এই রেখা পাত্রকে নিয়ে নানা গুঞ্জন। রেখা পাত্র হিন্দি বলতে পারতেন না, সাধারণ গৃহবধূ, তিনি ঝরঝর করে হিন্দি বলছেন প্রধানমন্ত্রীর সাথে। তিনি নিজেকে গৃহবধূ বলছেন, অথচ তার আচার আচরণ দেখে মনে হচ্ছে তিনি একেবারে পাক্কা পার্টি কর্মী। ভালো, এটা হয়ে যাওয়া ভালো। রেখা পাত্র যে আসনে দাঁড়িয়েছেন সেখানে বিজেপি হেরেছিল 3,50,369 ভোটে। সন্দেশখালী ঘটে যাওয়ায় বিজেপির মনে আশার আলো জেগেছে। এখান থেকে বুঝি সন্দেশখালী ব্লকের একজনকে কাউকে প্রার্থী করলে সেই হয়তো জিতে যাবে। কিন্তু যেখানে 3,50,369 ভোটের পরাজয়, সেখানে 3,50,369টি ভোট কভার করে আরও একটি ভোট যুক্ত করা রেখা পাত্রের মতো নবীন প্রার্থীর কাছে একটু বেশি রিস্ক হয়ে গেল না বিজেপি বাবুরা? আপনারা বোধহয় এইখানে একটু ভুল ক্যালকুলেশন করেছেন। যতদূর শুনেছি এটা শুভেন্দুর মাথা থেকে বেরিয়েছে। শুভেন্দু পছন্দের প্রার্থী রেখা পাত্র। শুভেন্দুর রাজনৈতিক পরিপক্কতা নিয়ে কিন্তু এবার প্রশ্ন জাগতে শুরু করেছে। আমরা চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পলকে। এই আসনটিতে গত নির্বাচনে দিলীপ ঘোষ জিতেছিলেন 88,952টি ভোটে। এটা বিজেপির পক্ষে একটা ভালো আসন এবং জেতা আসন। এই জেতা আসন অগ্নিমিত্রা পল ধরে রাখতে পারবেন বলে আমরা মনে করছি। আমাদের যা সমীক্ষা এসছে তাতে দেখা যাচ্ছে অগ্নিমিত্রা পল এই আসন থেকে জিততে চলেছে এবং অগ্নিমিত্রা পল একজন ডাইনামিক নেত্রী। তিনি আগামী দিনে লোকসভায় গিয়ে নিশ্চয়ই সাফল্য পাবেন। আমরা চলে আসব পরবর্তী আসনটিতে। পরবর্তী আসন হচ্ছে গিয়ে দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতায় প্রার্থী করেছে বিজেপি দেবশ্রী চৌধুরীকে। এই দেবশ্রী চৌধুরীকে তুলে আনা হয়েছে উত্তরবঙ্গ থেকে। কেন তুলে আনা হয়েছে সেটা বিজেপি ভালো করে বলতে পারবে। শোনা যায় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাকে তুলে আনা হয়েছে দক্ষিণ কলকাতার মতন শক্তপোক্ত আসনে, যেখানে তৃণমূলকে হারানো প্রায় দুঃসাধ্য। সেইখানে গত বছর পরাজয় হয়েছিল 1,55,193টা ভোটে। এই 1.5 লক্ষ ভোট একজন নতুন প্রার্থী না, দেবশ্রী চৌধুরী অনেক পুরনো রাজনীতিবিদ, এবং তিনি একটা নতুন জায়গায় এসে 1.5 লক্ষ ভোটকে পার করতে পারবেন মনে তো হয় না। দেখা যাক কি হয়। আমরা চলে আসব পরবর্তী আসনে। পরবর্তী আসন কৃষ্ণনগর। এখানে বিজেপি প্রার্থী করেছে রাজমাতা অমৃতা রায়কে। রাজমাতা অমৃতা রায় সম্বন্ধে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। তিনি যতই রাজমাতা বলে প্রচার করুন, তাকে কিন্তু বলা হচ্ছে যে ইংরেজদের দালাল ছিলেন তাদের পরিবার। সেই রকম একজন পরিবারের কাছ থেকে একজন পরিবারের প্রার্থী করা হয়েছে। মানুষের মনে ক্ষোভ আছে, আবার কিছু মানুষ রাজ পরিবারের প্রতি অবনত, তারা পরিবারের প্রতি কৃতজ্ঞ। সব মিলিয়ে কিন্তু এখানে অনেকটা পিছিয়ে শুরু করতে হবে রাজমাতা অমৃতা রায়কে। কারণ গতবার এই আসনে মহুয়া মৈত্র জিতেছিলেন 63,218টি বেশি ভোটে। 63,218 ভোটে জিতেছিলেন। সেখানে একেবারে শিক্ষানবিশ, একেবারে রাজনীতিতে মানে নবীন বলা যায়, নবীনা একজনকে, তাকে ভোটে দাঁড় করিয়ে শুভেন্দুরা কি প্রমাণ করতে চাইছেন আমি জানি না, কিন্তু এটা মোটেও রাজনৈতিক কোনো সিদ্ধান্ত হতে পারে না। আমরা চলে আসব তৃণমূলের ক্ষেত্রে। তৃণমূলে কিন্তু এবার অনেক প্রার্থী মহিলা। বিজেপি যেমন 7 জন প্রার্থী দিয়েছে, তৃণমূল কিন্তু প্রার্থী দিয়েছে 11 জন। এই যে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থীরা হলেন, আমরা একটা একটা করে বলি আপনাদেরকে। প্রথম আসন বারাসাত। বারাসাতে গতবার দাঁড়িয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, এবারও দাঁড়াচ্ছেন তিনি। জয় পেয়েছিলেন 1,09,983টি ভোটে। অতএব তিনি প্রায় মানে অভেদ্য জায়গায় একটা ক্যান্ডিডেট হয়েছেন। তার জয় শুধু সময়ের অপেক্ষা। আমরা দেরি না করে চলে যাব পরবর্তী আসনে। পরবর্তী আসন হচ্ছে যাদবপুর। যাদবপুরও কিন্তু খুব শক্তপোক্ত আসন ছিল সিপিএমের, সেখান থেকে তারা খোয়ায় সেই আসনটি দখল করে নেয় তৃণমূল কংগ্রেস। গতবার এখানে দাঁড়িয়েছিলেন মিমি চক্রবর্তী, এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন সায়নী ঘোষকে। সায়নী ঘোষ যথেষ্ট একজন পরিপক্ক রাজনীতিবিদের মতন কাজ করছেন। সায়নী ঘোষ মানে এখানে দাঁড়ালেও, এখানে গতবার মিমি চক্রবর্তী জিতেছিলেন 2,95,239টি ভোটে।
অর্থাৎ বুঝতেই পারছেন এত ভোট মানে জয়, এই জয়কে পার করাটা এই মুহূর্তে বিজেপির যা বর্তমান রাজনৈতিক অবস্থা সারা দেশে, সেটা প্রায় অসম্ভবই মনে হচ্ছে। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন দক্ষিণ কলকাতা। আমরা বললাম দেবশ্রী দেবীকে বিজেপি দাঁড় করিয়েছে বটে, কিন্তু দক্ষিণ কলকাতায় গতবার মালা রায় জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী। এবারও তৃণমূলের বেশ শক্তপোক্ত প্রার্থী মালা রায় দাঁড়াচ্ছেন। গতবার মালা রায় জিতেছিলেন 1,55,193টি ভোটে। এবার কি হবে সহজেই অনুমেয়, তবে সম্ভবত মালা রায়ের মার্জিন বাড়তে চলেছে। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন হুগলি। হুগলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে। এখানে নায়িকা বনাম নায়িকার লড়াই, শেষ পর্যন্ত কোন নায়িকা জিতবেন আমরা জানি না, কিন্তু গতবার এখানে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল 73,363টি ভোটে। তবে এইবার কিন্তু লকেট চ্যাটার্জির অবস্থান অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, সম্ভাবনা জেতার কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন উলুবেড়িয়া। এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ। তিনি গতবারও প্রার্থী ছিলেন, জয় পেয়েছিলেন 2,15,359টি ভোটে। বুঝতেই পারছেন এটাও তৃণমূলের একটা শক্তপোক্ত দুর্গই। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন আরামবাগ। আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন মহিলা প্রার্থী মিতালি বাগকে। মিতালি বাগ দুর্বল প্রার্থী, মানে দুর্বলতম প্রার্থী বলা যায় তৃণমূলের। মিতালি বাগের জয় সুনিশ্চিত হতো যদি গতবারের যিনি প্রার্থী ছিলেন অপরূপা পোদ্দার, তিনি যদি তার আচার আচরণ কাজকর্ম সঠিক রাখতেন, তাহলে মিতালি বাগকে হারানো মুশকিল ছিল। কিন্তু মিতালি বাগের বিরুদ্ধে যারা দাঁড় করিয়েছেন বিজেপি, তিনিও একজন খুব নড়বড়ে প্রার্থী। এখানে দুই নড়বড়ে প্রার্থীর মধ্যে ভোট হলে আমরা কিন্তু এগিয়ে রাখবো মিতালি বাগকে। তার কারণ এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল মাত্র 1,142টা ভোটে, তাই এগিয়ে রাখছি মিতালি বাগকে। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন কৃষ্ণনগর। এখানে যথারীতি প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র, তবে তার গ্রেফতারির সম্ভাবনা আছে। তার মা ইচ্ছে প্রকাশ করেছেন যদি মহুয়া মৈত্রকে সিবিআই গ্রেফতার করে, হয়তো তার মাও এখান থেকে নমিনেশন জমা দিতে পারেন। গতবার মহুয়া এখান থেকে জিতেছিলেন 63,218টি ভোটে। এইবার নির্বাচন হলে হয়তো মার্জিন সামান্য কিছু কমতে পারে, কিন্তু জয় হবে আলটিমেটলি মহুয়ারই। আমরা চলে আসব পরবর্তী আসনে। পরবর্তী আসন জয়নগর। জয়নগরে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল। জয়নগর আসনটিতে এখানে 3,16,000-এরও বেশি ভোটে জিতেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস, আর এই আসনটিতে জয় তৃণমূলের মোটামুটি সুনিশ্চিত। 3 লাখ ভোট যে কোনো দলের পক্ষে সুনিশ্চিত জয়ের জন্য নিশ্চিতভাবে বলা যায়। এর জন্য কোনো সেফোলজিস্ট হতে হবে না, কোনো মানে পড়াশোনাও করতে হবে না। যেখানে 3 লাখ ভোটে জয় হয় সেখানে প্রার্থীদের হারানো একটু সমস্যাবহুলই ব্যাপার। যাই হোক, আমরা চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর, এবং মেদিনীপুরে দাঁড়িয়েছেন আর এক তারকা জুন মালিয়া। এখানে লড়াইটা বেশ জমজমাট হবে বলে মনে হচ্ছে, কারণ অগ্নিমিত্রা পল তিনি ফ্যাশন জগতের, জুন মালিয়া তিনি সিনেমার জগতের। গতবার এখান থেকে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল 88,952টি ভোটে। এবার কি হবে তার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে, তবে পাল্লা ভারী কিন্তু অগ্নিমিত্রা পলের দিকে। চলে আসবো পরবর্তী আসন। পরবর্তী আসন বীরভূম, বিষ্ণুপুর, মার্জনা করবেন বিষ্ণুপুর। বিষ্ণুপুরে এখানে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে সুজাতা মণ্ডল। সুজাতা মণ্ডল তিনি লোকসভায় প্রার্থী হয়েছেন। এইখানে বিষ্ণুপুর আসনটি তৃণমূল হারিয়েছিল প্রায় 1,06,403টি ভোটে। এই আসন সুজাতা মণ্ডলের কাছে যথেষ্ট কঠিন আসন। লড়াই তার প্রাক্তন স্বামীর সাথেই, শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না, তবে জয়ের সম্ভাবনা কিন্তু বিজেপি প্রার্থী সৌমিত্র খানেরই। চলে আসব আজকের শেষ আসন। তৃণমূল কংগ্রেসের পক্ষে মহিলা প্রার্থী দাঁড়াচ্ছেন বীরভূমে শতাব্দী রায়। শতাব্দী রায় এই নিয়ে চতুর্থবার প্রার্থী হচ্ছেন, এবং গতবার তিনি জিতেছিলেন 88,924টি ভোটে, এবং নিশ্চিতভাবে বলা যায় এবারও কিন্তু বীরভূম আসনটি চলে যাচ্ছে তৃণমূলের খাতায়, জিততে চলেছেন শতাব্দী রায়। এই ছিল মোট মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মহিলা প্রার্থীদের কথা। তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থীর সংখ্যা 11, ভারতীয় জনতা পার্টির মহিলা প্রার্থীর সংখ্যা 7। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এগিয়ে আছে, 42-এর মধ্যে 11 জনকে প্রার্থী দেওয়া
নিঃসন্দেহে একটা ভালো খবর। তবে আমরা সেদিনই খুশি হব যেদিন দেখতে পাবো 50% মহিলা প্রার্থী হচ্ছেন, 50% পুরুষ প্রার্থী হচ্ছেন, সব দলেরই, সব দলের। সেদিনই কিন্তু আমাদের বেশি ভালো লাগবে। অনুষ্ঠান কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আর অপেক্ষা করুন আজ রাতের লাইভ অনুষ্ঠানে। আজ রাতে কিন্তু সরাসরি আপনাদের সাথে আমরা ফোনে কথা বলবো। গত শনিবার বলতে পারিনি, আমাদের ইন্টারনেট কেটে দেওয়া হয়েছিল, কিন্তু আজ কিন্তু আমরা সরাসরি আপনাদের সাথে ফোনে কথা বলবো। তৈরি থাকবেন রাত 8টায় লাইভ অনুষ্ঠানে। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।